আমার গল্পটি শোনার জন্যে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আমার গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প। আরশির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখল গায়ত্রী। সামনে থেকে পাশ থেকে কি আছে তার চেহারায়? এমন কী বিশেষত্ব যার জন্যে বিশ্ব সংসারের সমস্ত পুরুষ জাতি শুধু তার দিকেই লুব্ধ দৃষ্টি হানছে? এমনি একটা উৎকট ধারণা শ্রীপতির। এ ধারণাটা কি কিছুতেই ঘোচানো যায় না? যে ধারণার জ্বালায় শ্রীপতির স্বস্তির লেশ নেই, গায়ত্রীর অশান্তির শেষ নেই। অবশ্য নিজেকে পুরুষ জাতির চোখে সত্যিকারের লোভনীয় মনে করতে পারলে রীতিমতো একটা সুখাবেশ আসে বই কি। সেটা স্বীকার করাটা নিন্দনীয় হলেও অস্বীকার করাটা মিথ্যেচার। কিন্তু সে দাবি করবার মতো সুন্দরী যে গায়ত্রী নয়, এ জ্ঞান তার যথেষ্ট আছে। শ্রীপতিরই কি নেই? অন্ধ তো নয়। তবে কেন শ্রীপতি অহরহ এই যমযন্ত্রণা? সত্যিকারের সুন্দরী স্ত্রী নিয়ে যারা ঘর করে তাদের হৃদয় অরণ্যে কি দাবানল জ্বলতে থাকে তাহলে? রাগ হয়, অপমান বোধ হয়, দুঃখ হয় গায়ত্রীর। অকারণ কি আগুনের দাহে খাক হয় শ্রীপতি? বাড়িতে পুরুষ আত্মীয় কেউ বেড়াতে এলেই কাজকর্ম শিখে উঠল তার। তা সে যত দরকারি কাজই হোক, আগন্তুক ব্যক্তির বয়স সম্বন্ধে বিচার বোধের বালাই থাকে না। এমনই বাতিক। এই তো সেদিন চোখ দেখাতে ডাক্তার বাড়ি যাচ্ছে। বেরোবার মুখে মামাতো ভগ্নিপতি রাজেন এলো মেয়ের বিয়ে নিমন্ত্রণ করতে। দাঁড়িয়ে পড়ল শ্রীপতি। বাক্যবাগীশ লোকটা পাত্রের বাজার আর বাজার দর নিয়ে বক বক করেই চলে, ওঠে না। শ্রীপতিও নড়ে না, অথচ ডাক্তারের সঙ্গে টাইম ঠিক করা আছে। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে শ্রীপতির যাওয়াই হলো না। চোখ জুলোয় যাক, চোখের তারাকে চোখ ছাড়া করে রেখে চলে যাওয়ার উপায় কোথায় তার? যেখানে নির্লজ্জ লোলুপ একজোড়া চোখ হাঁ করে গিলতে চাইছে তাকে। গায়ত্রীর বাপের বাড়ির দিকের নেহাত বাবা ভাই ছাড়া প্রায় সকলেরই এ বাড়িতে প্রবেশ নিষেধ, লিখিত অনুশাসনে না হলেও অলিখিত শাসনে। বিয়ের পর নতুন নতুন অনেকেই আসতো, এখন কেউ বড় আসে না। আশা ছেড়েছে শ্রীপতির মুখের চেহারায় গলা ধাক্কার নীরব নোটিশ পেয়ে। যাক, এসবই তো সয়ে এসেছিল গায়ত্রী। যে যা বুঝতো মনে মনেই বুঝতো। শ্রীপতির ভেতরকার এই গলদ এমন করে উদ্ঘাটিত হয়ে পড়েনি কোনো দিন, যেমন কাল হয়ে গেল। অথচ আবারও আজ সেই নাটকের পুনরভিনয় হতে চলেছে। ব্যাপারটা এই, স্কুল জীবনে নৃত্যগীত পটীয়সী বলে রীতিমতো একটা খ্যাতি ছিল গায়ত্রীর। আইবুড়ো বেলায় অনেক নেচেছে, অনেক গেয়েছে। সে গায়ত্রী চাপা পড়ে গিয়েছিল কবরের মাটিতে। এই 8 বছর পরে একদল অবুঝ বাহিনী পণ করেছে কবর খুঁড়ে আবিষ্কার করবে তাকে। কাল কতকটা কাজ এগিয়ে গেছে, আবার আজ আসবে বলে শাসিয়ে রেখে গেছে গায়ত্রীর বাপের বাড়ির পাড়ার ছেলেরা। গায়ত্রী যখন বিয়ে হয়েছে ওরা তখন হাফ প্যান্ট পরে মার্বেল খেলতো। এখন মস্ত লায়েক হয়ে উঠে এক সমিতি গড়েছে, দুর্গত কল্যাণকামী সংঘ নাকি ওই রকম একটা গালভরা নাম দিয়ে। সেই সংঘের উদ্যোগে ভুখা মানবের ভুখ মেটাবার সাধু সংকল্প নিয়ে বিচিত্রানুষ্ঠান নাকি ছাইপাস হবে। বুঝি টিকিটের ব্যবস্থায়। টিকিট বিক্রয়লব্ধ অর্থ যাবে দান পুণ্যে। এই পর্যন্ত বেশ। মোটা টাকার টিকিট যদি ওরা গছিয়ে যেত গায়ত্রীকে, তাহলেও এসে যেত না কিছু। শ্রীপতি গরিবও নয়, কৃপণও নয়, কিন্তু তা তো নয়। ওদের চাহিদা আরও জোরালো। ওরা চায় গায়ত্রীকে। বলে গায়ত্রীর কণ্ঠস্বরটা নাকি মোটা চাঁদার চেয়েও অনেক বেশি দামি। ব্যবস্থাপনার গিন্নি রেখাদিকে নিয়ে সদল বলে এসে হানা দিয়েছিল কাল। প্রস্তাব শুনে প্রথমটা তো গায়ত্রী হেসেই খুন। বলে, গান গাইব কি রে? তবু ভালো যে নাচতে বলিসনি। সে প্রোগ্রামও তো আছে তোদের অনুষ্ঠানে। গান টান সব ভুলে মেরে দিয়েছি। ইস, তা বই কি, শেখা জিনিস আবার ভুলে যায় মানুষ? তা যায়, বুড়ো হলে যায়। ছেলের দল হেসে ওঠে। বুড়ো? আপনি বুড়ো? রেখাদি তাহলে কি স্থবির? রেখাদি? রেখার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে গায়ত্রী উত্তর দেয়, রেখাদির কথা বাদ দে। রেখাদি চিরতরুণী, প্রায় চৌকো গড়নের দেহখানিকে কোনো রকমে একখানা চেয়ারে ঠেসে ভরিয়ে রেখাদি এতক্ষণ হাঁপাচ্ছিল। এইবার নিজ মূর্তি ধরেন। তা থাকবো কেন?
তোর মতো অকালপক্ষ হব? ছি ছি, কি গোল্লায় গেছিস! বাবা, বিয়ে আবার কার না হয়? তোর মতো এমন ডুবে যায় না কেউ। বিশ্ব সংসার ভুলে কেবল আমি আর তুমি। রেখাদি, চিরকাল একরকম থাকবে তুমি? নিশ্চয়ই, 100 বার। তোর মতোর বদলে যাব নাকি? যাগে, বাজে কথা। এখন চল দেখিনি। গায়ত্রীর আবার হাসির পালা। যাব কি বলো? আর এখনই হঠাৎ কোথায় বা যাব? কোথায় যাবি? জমের বাড়ি। কথা শুনলে গা জ্বলে যায়। ছেলেগুলো বলেছিল ঠিক, আমরা বললে কি আসতে চাইবে? আমি মরতে মরতে এলাম সেই জন্যে। একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি। চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে হয়, তাও রাজি। যাওয়ার কথা গায়ত্রী কল্পনাও করে না। শ্রীপতির অনুপস্থিতিতে একপাল ছেলের সঙ্গে কোথায় না কোথায় তাদের সংঘের অফিসে যাওয়া, তাহলে আর ফিরে এসে বাড়ি ঢুকতে হবে না। কিন্তু সেই ভয়ঙ্কর সত্যি কথাটা তো আর লোকের কাছে তোলা যায় না। তাই ঠাট্টার ছলে বলে, বাড়ির কর্তা উকিল, সেটি মনে রেখো। অনধিকার প্রবেশ, বল প্রয়োগ, লুটপাট, এতগুলোর চার্জশিট তৈরি হয়ে যাবে তোমার নামে। রেখে দে তোর উকিল। বলে হাতি ঘোড়া গেল তল, ব্যাঙ বলে কত জল। রেখা ভট্টাচার্যি হাইকোর্টের জজকে এক হাটে বেচে আর এক হাটে কিনতে পারে। বিজয়, গাড়িতে স্টার্ট দিতে বল। গায়ত্রী, জলদি, 1 মিনিট মাত্র সময় দিতে পারি তোমাকে বেশভূষা সংস্করণ করতে। গায়ত্রী খুঁজে খুঁজে যত যুক্তি দেখায়, রেখাদির বাক্যের তোড়ে ভেসে যায়। ঘন্টা 2-3 জন্যে একবার বাড়ির বাইরে যেতে যে এত রকমের অসুবিধা হতে পারে, এ কথা সে গ্রাহ্যই করে না। 1 নম্বরের কুনো হয়ে গেছিস তুই, সেই জন্যেই আরও বেরোনো দরকার। ভারী তো সংসার, কর্তা আর গিন্নি, তার আবার এত বড়াই। তোর তো 24 ঘন্টা ধিঙ্গি নাচ নেচে বেড়ানোর কথা। 4 রঘু ডাকাতের পকেট সংস্করণ নিয়ে ঘর করি আমি, তাও তোর চেয়ে আমি অনেক মুক্ত জীব। গায়ত্রী আর কত জুঝবে, তবু শেষ চেষ্টা করেছিল। বলেছিল, শুধু কর্তাগিন্নি বলেই তো এত ভাবনা। কর্তা এসে যখন দেখবে পাখি উড়ে গেছে, তখন মূর্ছা যাবেন। আহা, যেতে দে যেতে দে। এসে আঁচল দিয়ে বাতাস করে পতিসেবার পূর্ণ অর্জন করতে পারবি। সাধে বলছি, বিয়ে করে একবারে গোল্লায় গেছিস। বর তো কারোর হয় না, বউকে ভালো কেউ বাসে না। কোথায় গেল তোর ওই ঝিটা? এতক্ষণ তো ঘুরঘুর করছিল। অগো বাছা, কই তুমি? এই শোনো, তোমার মা না বৌদি কি বলো, একে নিয়ে চললাম আমি। বাবু এলে বলো একদল ডাকাত আর তাদের সর্দার নিয়ে এসে ওনাকে ধরে নিয়ে গেছে। না, তোমাকে নিয়ে আর পারা যায় না। বেশ তো, কালকেই যাব না হয় বাপু। আজ কিছু ঠিক করা নেই। আরে মোলো, তোর ঠিকের নিকুচি করেছে। কাল থেকে তো রিহার্সাল দেওয়াতে হবে ছুরিগুলোকে। আজ সেই ঠিক করেই গে চল, কিভাবে সাজাতে হবে জিনিসটা। এ ছোঁড়ারা তো রেখাদি সব ভার তোমার বলে নিশ্চিন্দি হয়ে হবু গোঁফে তা দিচ্ছে। রেখাদি যেন শাশুড়ি মরার দায়। এদিকে হাতে মাত্র 4টে দিন। এরপর আর কি করবে গায়ত্রী? তবু এই শর্তে গাড়িতে উঠেছে। বিকেল 5টার মধ্যে নিশ্চয়ই ফেরত দিয়ে যেতে হবে তাকে। হবে বাবা, হবে। কি পায়া ভারী, নাড়ানো যায় না একেবারে। 7 জন্মেও যেন উকিলের গিন্নি না হই, এত অহংকার। ঝিকে অনেকভাবে বুঝিয়ে টুচিয়ে প্রায় নিরুপায় হয়ে বেরিয়ে পড়েছিল গায়ত্রী। আপনাকে টেনে নিয়ে যেতে যে পরিশ্রম হলো গায়ত্রীদি, গন্ধমাদক পর্বত বয়ে নিয়ে যাওয়া সোজা ছিল এর চেয়ে। সাফল্যের আনন্দে একগাল হেসে একটা ছেলে এই সস্তা রসিকতাটুকু করে। গায়ত্রী ফিকে হাসি হেসে বলে, বীর হনুমানের ক্যাপাসিটিটারও প্রমাণ হয়ে গেল তো। বুকের ভেতর তার তখন হাতুড়ির ঘা পড়ছে। একমাত্র ভরসা শ্রীপতি ফেরার আগে এসে পড়া, কিন্তু সে ভরসা কোথায় ভেসে গেল। আসলে যা হয়, দুর্গতদের দুঃখে বিগলিত মহামানবরা যেভাবে আড্ডা জমালেন, তাতে আড়ালে থেকে মনে করা বিচিত্র নয় যে বন্ধুর বিয়েতে বরযাত্রী বা এসেছে সব। প্রথমে নতুন নতুন পরিকল্পনার রঙিন ফানুসে প্রোগ্রামের সংখ্যা যে কোথায় গিয়ে ঠেকল তার ঠিক নেই। তারপর চলল ছাঁটাই। শেষ পর্যন্ত যখন সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে কাজে ব্যাঘাত ঘটালো, তখন খেয়াল হলো 5টা বেজে গেছে 95 মিনিট আগে। কাতর গায়ত্রী এবার উঠে দাঁড়ালো। তবু দাঁড়াবার পরেও আরও কত দেরি। আগামী দিনের প্রতিশ্রুতি আদায় করে তবে তাকে ছাড়ল তারা।
পৌঁছতে যাচ্ছে কে? রেখাদির প্রশ্নে একটা ছেলে জানালো, ওই যে শিবাজিদা গাড়ি নিয়ে রেডি হয়েছেন। শিবাজিদা? সে আবার কি? এ নাম তো গায়ত্রী জানা নাম নয়। দা শব্দটা যে রামদায়ের কোপ, এই একাক্ষর শব্দটিতে মালুম হচ্ছে। নিঃসন্দেহে সে ব্যক্তি এদের বয়সের গণ্ডি পার হয়েছে। কে জানে কতদিন আগে পার হয়েছে। মনে করেই হৃৎকম্প হলো গায়ত্রীর। গোঁপ গজিয়েছে কি গজায়নি, মাথায় খানিক বেড়েছে মাত্র। এই ছেলেগুলোকেই শ্রীপতি বরদাস্ত করতে পারবে কি না সন্দেহ। দেখেনি তাই রক্ষে, এর ওপর আবার দাদা, চাঁদের ওপর চূড়ো। ব্যগ্র হয়ে বলে, কেন তোরা কেউ পারবি না? আবার কেন সে ভদ্রলোকের ঘাড়ে ভার চাপানো? হায় অদৃষ্ট! গায়ত্রীর কথারই উত্তর দিতে দিতে বাইরে থেকে একটি ছেলে এসে দাঁড়ালো। এই বেচারা ভদ্রলোকের স্কন্দকে নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন না এদের কার্য সমাধা হয় ততদিন দৈনিক 2বার করে এ ভার বহন করতে হবে। অতএব চলে আসুন নিঃসংকোচে। সে তো নিঃসংকোচেই অনুরোধ করল গায়ত্রীকে নিঃসংকোচে চলে আসতে। কিন্তু গায়ত্রীর সংকোচ কি শুধু ভদ্রতার? অপরকে কষ্ট দেওয়ার জন্যে যে ভদ্রতার সংকোচ আসে, কি স্বাচ্ছন্দ্য জীবন রেখাদির! দেখলে হিংসে হয়। কি করে ওর সামনে নিজের জীবনের অপমানকর গলদের কথা প্রকাশ করবে গায়ত্রী? কি করে বলবে একা শিবাজির সঙ্গে এক গাড়িতে যাবার প্রস্তাব শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে তার? তা বলা যায় না। কাজেই ভেঙে পড়তে উদ্যত আকাশের ভয় অগ্রাহ্য করে বিনা বাক্য ব্যয়ে গাড়িতে উঠতে হয় গিয়ে। আসছিস তো কাল? রেখাদির প্রশ্নে গায়ত্রী যেন এড়াবার উপায় পায়। মিথ্যে রাগের ভান দেখিয়ে বলে, এসে কি হবে শুনি? কাজ তো হবে কচু, খালি আড্ডা। কাল আসছি টাসছি না, না এলে এরা ছাড়বে? শিবাজি সহাস্যে বলে, কল্যাণকামীদের ঠেকানো অত সোজা নয়। ভালো মতো উত্তরের একটা অভাবে গায়ত্রী শুধু হেসে চুপ করে থাকে। গুছিয়ে কথা বলবার মতো মানসিক অবস্থা এখন নয় তার। কে জানে কপালে কি আছে তার আজকে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। গাড়ি থেকে নামতে না নামতেই একেবারে শ্রীপতির সামনেই রেখাদি পৌঁছে দিয়ে গেলেন। এই গোছের কিছু একটা মিথ্যে কথা বলেই যে এ যাত্রা প্রাণ রক্ষা করবে তারও আর উপায় রইল না। অথচ সত্যি কিছু আর শিবাজি ভয়ঙ্কর একটা দৈত্য দানব নয়, নিতান্তই ছেলে মাত্র। গায়ত্রীর চেয়ে 2 মাসের ছোট হবে হয়তো। শ্রীপতি রাস্তায় পায়চারি করছিল। এসেই ঝিয়ের মুখে গায়ত্রী উধাও হওয়ার কাহিনী শুনে তারপর থেকে এই ঘণ্টা 2 ধরে চলেছে পিঞ্জরবিদ্ধ বাঘ্যের ন্যায় পদচারণা। জল খায়নি, হাত মুখ ধোয়নি পর্যন্ত। ইয়ার ছোকরাটি কে? একটি লাক্কা পায়রা একেবারে। গায়ত্রী একটু জোর সঞ্চয় করেছিল মনে মনে। বিরক্ত হয়ে বলল, কী যে অভব্যের মতো কথাবার্তা তোমার! একটা ছেলে মানুষ, হ্যাঁ দুগ্ধপোষ্য শিশু বলেই মনে হলো। তা যাওয়া হয়েছিল কোথায়? গায়ত্রীর ইচ্ছা হলো বলে জমের বাড়ি, কিন্তু না, শ্রীপতির মেজাজটা কোথায় গিয়ে ঠেকেছে কে জানে। তাই মনের রাগ চেপে সহজ গলায় বলে, আরে বলো কেন, দুপুরবেলা হঠাৎ কী বিপদ? বলা কওয়া নেই, হঠাৎ রেখাদি এসে একেবারে জোর জবরদস্তি শুরু করলেন। কিছুতেই এড়ানো গেল না। এড়াবার ইচ্ছা থাকলে এড়ানো যায় না, একথা আমি অন্তত বিশ্বাস করি না। মতলবটা কি শুনতে পাই? হঠাৎ রেখাদির এমন প্রেম উঠবার মানে? মানে একটা কিছু আছেই। গায়ত্রীও একটু বিরক্তি দেখায়। বলি, কার হুকুমে এক পাল ছোড়ার সঙ্গে হৈ হৈ করে বেরিয়ে যাওয়া হয়েছিল? বিশ্বের তিক্ততা শ্রীপতির কণ্ঠে। খোলাখুলি এরকম রূঢ় কথা বড় একটা বলে না শ্রীপতি, কিন্তু এর আগে বলবার সুযোগই বা কবে দিয়েছে গায়ত্রী? বাপের বাড়ি পর্যন্ত সাধ্যপক্ষে যায় না, রাস্তা থেকে একটা ফেরিওয়ালাকেও পর্যন্ত ডাকে না। আমি যে একটা কৃতদাসী মাত্র সেটা অত বুঝিনি বলে জানলার ধারে গিয়ে দাঁড়ায় গায়ত্রী, মাথা একটু খোলা হাওয়া লাগাতে। আর কি লম্বা লম্বা কথা আছে খালি। জানো তো আমি এসব পছন্দ করি না। যাক, রেখাদির হঠাৎ তোমাকে কি দরকার পড়ল শুনি? মরিয়া হয়ে গায়ত্রী এক নিঃশ্বাসে বলে যায়, রেখাদি নয়, আমাদের ও পাড়ার ছেলেরা একটা চ্যারিটি শো করবে। আমাকে গান গাইতে হবে। বটে, শুধু গাইতে? বিদ্রূপের কালো হাসি হেসে শ্রীপতি বলে, নাচতে নয়? দেশে আর গায়িকা পেল না? কেমন, আমার মতো ভালো গায়িকা পায়নি নিশ্চয়ই।
বলে একটু বিজয়িনীর হাসি হাসে গায়ত্রী, কিন্তু হাসিতে ভোলাবার মতো অবস্থা এখন শ্রীপতির নয়। কুৎসিত একটা মুখভঙ্গি করে বলে, রূপ দেখিয়ে গান শুনিয়ে পয়সা রোজগার করা ভদ্রঘরের মেয়েদের উপযুক্ত কাজই বটে। বিশ্রী বিশ্রী কথা বলো না, গায়ত্রী বলে। ঝিটা ওখানে দাঁড়িয়ে হাঁ করে শুনছে। আচ্ছা, তুমি যে বলছো আজকালকার দিনে কে না করছে ওসব? হ্যাঁ হ্যাঁ, সবাই করছে। দু চারটে ফ্যাশনেবল বাড়ির মেয়েদের বেহায়াপনা দেখে দেখে চোখ ধাঁধিয়ে গেছে তোমাদের। মোট কথা, বাছাধনদের ভালো করে বুঝিয়ে দিও এখানে ওসব আবদার চলবে না। ইয়ার্কি আর জায়গা পায়নি। গায়ত্রী স্থিরভাবে বলে, এখন আর কিছু বলা চলবে না, আমি কথা দিয়েছি। কথা দিয়েছো? ও, তাহলে তো মাথাটা বিকিয়ে গেছে একেবারে। কাল এলে এক কথায় জবাব দিয়ে দেবে, বলবে আমার স্বামী এসব পছন্দ করে না। তাই কখনো বলা যায়? এবারে শ্রীপতি আশ্চর্যের পালা। স্বামী পছন্দ করে না? এ কথা বলা যায় না? ঘরের বউ গিয়ে 500 লোকের সামনে স্টেজে দাঁড়িয়ে নাচ না গাও না করবে, সবাই পছন্দ করে এসব? খারাপ করে বললেই খারাপ শোনায়। আমি তো দোষের কিছু দেখছি না। প্রাণপণে শক্তি সংগ্রহ করেছে গায়ত্রী। তুমি দেখছো না, আমি দেখছি। এর ওপর আর কথা নেই। কিন্তু কথা নেই বললেই কি কথা থামে? তাসের পিঠে তাসের মতো কথার পিঠে কথা পড়ে। স্ত্রী সুন্দরী না হলেও অহরহ যে দাবাগ্নি জ্বলছে শ্রীপতির হৃদয়ারণ্যে, তারই হালকা ছড়িয়ে পড়ে তার কথায়। ফলে বেছে বেছে ভদ্রলোকের বাড়ি আসবার সময় বের করেছে বটে। দুপুরবেলায় দুগ্ধপোষ্য শিশু কিনা জ্ঞান হয়নি। পড়তো আমার সামনে, ঠান্ডা করে দিতাম একেবারে। গায়ত্রী বলে, কিভাবে ঠান্ডা করতে? গলা ধাক্কা দিয়ে বোধ হয়। দরকার হলে দিতাম বই কি, গলা ধাক্কা তো ছোট কথা। এসব ডেপো ছেলেদের চাবুকই হচ্ছে উপযুক্ত ওষুধ। ঘুরিয়ে ফুরিয়ে এমনি অনেক কথাই বলে, বলতে বলতে মাত্রা রাখতে পারে না, এবং শেষ কথাটা যা বলে সেটা মারাত্মক। স্বামী পছন্দ করে না এ কথাটা উচ্চারণ করতে যাদের মাথা কাটা যায়, সেরকম মেয়েদের স্বভাব চরিত্র কত ভালো হয় তা ভালোভাবে জানা আছে শ্রীপতির। তাদের শায়েস্তা করবার অস্ত্র হলো জুতো। এই শ্রীপতির শেষ কথা। এহেন শেষ কথার পর আর কথা কইবার অবস্থায় ছিল না গায়ত্রীর। শুধু অনেক রাত পর্যন্ত জেগে জেগে হিসাব করেছে আধ বোতল স্পিরিটে পরনের শাড়িখানা ভালোভাবে ভেজে কিনা। মজবুত একগাছা দড়ি জোগাড় করা কি খুব অসম্ভব? দোতলার ছাদের আলসে থেকে ফুটপাতের দূরত্বটা কি যথেষ্ট নয়? দুপুর রাতে হঠাৎ যদি কারোর মৃত্যু পিপাসা জেগে ওঠে, কি খায় সে? আয়োডিন? এসব অবশ্য গতকালের চিন্তা। ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত যতক্ষণ না মাথার রক্তটা ঠান্ডা হয়েছিল, ততক্ষণের। সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্মের ত্রুটি হয়নি। কাজ তো ঢের হয়েছে। বামুন নেই, চাকর নেই। শ্রীপতির অর্থনৈতিক অসুবিধা নয়, অনর্থনৈতিক অসুবিধায় কাজগুলো করে যাচ্ছে আষাঢ়ের আকাশের থমথমে ভাব নিয়ে। মনকে ঠিক করে নিয়েছে সে। দূর ছাই, তার আবার জীবন, সে জীবনের আবার ভদ্রতা অভদ্রতার প্রশ্ন। বলেই দেবে যাওয়া সম্ভব হবে না তার। বাড়ির ঝি, তারও এত সাহস হলো যে সকালে বলল, দাদাবাবু কাল কি অনর্থ কাণ্ডই না করলো। করবে না? ও বাতিক যে বড় সর্বনাশে বাতিক বৌদি। জানি না, নিজের ঘরেই ছিল। একটা কিছু সন্দেহ হলো তো মেরে হাড় গত চূর্ণ করে দিত। আপনাদের ভদ্রের ঘরে তো তবু পরিবারের গায়ে হাত তোলে না। এ অপমান সয়েও চুপ করে থাকতে হয়েছে। কি করবে? প্রতিবাদ করা, বকাবকি করা, সে তো আরও অপমান। সকাল থেকে শ্রীপতিও কথা কয়নি। ঠিক রাগে নয়, বরং বলা যায় সাহসের অভাবে। গায়ত্রীর মুখভাব লক্ষ্য করেছে তো? কালকের কথাগুলো একটু বেশি রূঢ় হয়ে গিয়েছিল। সত্যি মনটা খারাপ লাগছে বইকি। প্রেমটা তো মিথ্যে নয়, রাহুর প্রেম এই যা। কেটে বেরোবার সময় ধাঁ করে সাহস সংগ্রহ করে বলে ফেলে, ছোড়াগুলো আবার আজ জ্বালাতে আসবে বোধ হয়। বলে দিও শরীর খারাপ, ব্যাস। ঝি দৌড়টা দাও। শ্রীপতি চলে যেতেই ঝিকে ভাত খেতে বলে নিজের ঘরে এসে শুয়ে পড়েছিল গায়ত্রী। অনেকক্ষণ পরে ঘুম ভাঙল ঝিয়ের ডাকে। বৌদি, ভাত খাবে না? না, বলছি তো, তুই খেয়ে নিগে, বলে উঠে পড়ল গায়ত্রী। আর চোখ পড়ে গেল বড় আশিটায়। ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে দেখল নিজেকে। সামনে থেকে, পাশ থেকে। কি আছে তার চেহারায়? এমন কি বিশেষত্ব যার জন্যে আতঙ্কে আতঙ্কে খেয়ে শুয়ে স্বস্তি নেই শ্রীপতির? এর চেয়ে যদি একেবারে হাড় কুৎসিত হতো গায়ত্রী, অনেক ভালো হতো। পৃথিবীশুদ্ধ মানুষ জাতি তাকে হাঁ করে দেখছে, এই দুশ্চিন্তার যন্ত্রণা থেকে
রেহাই পেত শ্রীপতি। গায়ত্রীও বাঁচত। আচ্ছা ধরো যদি সে বসন্ত হয়ে হাড় কুৎসিত হয়ে যায়, একেবারে খুব সাংঘাতিক বসন্ত হয়ে, কর কর করাত। গায়ত্রী নিভৃত চিন্তার ওপর যেন বজ্রপাত হলো। আর কিছু নয়। দরজার কড়া নড়ছে, কিন্তু কে? নিশ্চয়ই শিবাজি। আর কে এমন সময়? বসন্ত হয়ে হাড় কুৎসিত হয়ে যাওয়ার ইচ্ছেটা স্থগিত রেখে তাড়াতাড়ি চুলে একটু চিরুনি বুলিয়ে পরনে শাড়িখানা ছেড়ে আলনা থেকে একটা ফর্সা দূরে শাড়ি টেনে নিয়ে প্রায় পড়তে পড়তে নিচে নেমে যায়। ঝি দরজা খুলে দিয়েছে। একা শিবাজি নয়, রেখাদিও। এদের সামনে বলতে হবে আমার যাওয়া সম্ভব নয়, কারণ আমার স্বামী পছন্দ করে না। গায়ত্রীর গলাটা কেটে ফেললেও কি গলা দিয়ে বেরোবে এ কথা? ওকে দেখেই রেখাদির কলকণ্ঠ ঝঙ্কিত হয়ে উঠল। ঘুম ভাঙল মহারানীর। বাবা, কড়া নেড়ে নেড়ে হাতে ব্যথা হয়ে গেল একেবারে। তারপর শ্রীমতী এখন যাবেন তো? ছেলে মানুষের মতো মাথা দুলে অপরূপ ভঙ্গিতে হেসে ওঠে গায়ত্রী। না গেলে তোমরা ছাড়বে তো? দুপুরবেলা একটু ঘুমিয়ে বাঁচতাম, তা ঘুচে গেল। কোথা থেকে যে এই বর্গির হাঙ্গামা এলো? কালকে বাড়ি ফিরে দেখি গিন্নির অদর্শনে কর্তার কি রাগ। চা খাবো না, খাবার খাবো না, চাই না, দরকার নেই, এই সব দস্যিপনা। আজ বোধহয় আমার অদিষ্টে মার খাওয়া আছে। নিদেন পক্ষে নাকের ওপর দরজা বন্ধ। হেসে কুটি কুটি হয় গায়ত্রী। চলো বাবা, যা আছে কপালে। ঝি দরজাটা বন্ধ করে দাও। কিন্তু বন্ধ দরজা খুলিয়ে আবার তো ঢুকতে হবে, নাকি বন্ধ হয়ে গেল জন্মের শোধ? সত্যি সত্যি কী করবে শ্রীপতি? বাড়ি ঢুকতে দেবে না, নাকি ধরে মারবে? কোনোটাই কি অসম্ভব? ভরদর লোকের ঘরে যে পরিবারের গায়ে হাত তোলার রেয়াজ নেই, ঝিয়ের এ ধারণাটা নিতান্তই কাঁচা। একদিন নয়, দৈবাত নয়, রোজ রোজ ভর দুপুরে বেরিয়ে যাবে গায়ত্রী গানের তালিম দিতে। শেষ পর্যন্ত স্টেজে উঠে গাইবে। সে গান শুনতে আসবে 200-500 পুরুষ। এতেও যদি শ্রীপতির মাথার রক্তে আগুন ধরে না যায়, তো কিসে আর যাওয়া সম্ভব? অথচ গায়ত্রী বা এছাড়া আর কি করতে পারত? সকাল থেকে তো বহুবার প্রতিজ্ঞা করেছে ফিরিয়ে দেবে ওদের। বলবে আমি নিরুপায়, আমি পরাধীন, আমার স্বামী পছন্দ করে না। কই বলতে পারল কই? পরের কাছে এতখানি মাথা হেঁট করা যায়? বরং মার খেতে পারবে শ্রীপতির কাছে, তবু লোকের কাছে খাটো হতে পারবে না। হয়তো জীবন ভোর এই করতে হবে গায়ত্রীকে। লাঞ্ছনা সইবে, গঞ্জনা পাবে, হয়তো সত্যি জুতো খাবে, তবু সেই কুৎসিত বিবর্ণ দাম্পত্য জীবনের ছবিখানা লোকচক্ষে তুলে ধরতে পারবে না। 5 জনের সামনে তুলে ধরবার সময় প্রাণপণে লাগাবে চড়া রঙের পোঁচ, চট করে যাতে চোখ ধাঁধিয়ে যায় লোকের। এছাড়া আর কি করতে পারবে? আর কি উপায় আছে তার হাতে? বিদ্রোহ করা উচিত। পাগল! গায়ত্রী তো নির্বোধ নয়। বিদ্রোহ করে লোক হাসিয়ে শ্রীপতিকে লোকের কাছে খেলো করে ফেললে গায়ত্রী লোকসমাজে চূড়ে উঠবে কোন খুঁটির জোরে? নিজের স্বামীকে যে মেয়ে আঁচলে বাঁধতে পারেনি, 5 জনে তাকে করুণা করতে পারে, সমীহ করে না। তবে শূন্য আঁচলের গিঁটটা বড় করে বেঁধে লোকসমাজে দেখিয়ে বেড়ানো ছাড়া উপায়? গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।